টু রিহ্যাবিলিট দেম, অবশ্যই আছে। আর সেটা করাইতে হবে, আপনাদেরকে এগিয়ে আসতে হবে, অবশ্যই আমরা যাব। যদি সেলিম আহমেদের কাছে একটু যাই যে নারীরা এমনিতেই বলা হয় যে বাংলাদেশে অনেক দমন নিপীড়নের শিকার ছিলেন, কিন্তু সেই অধিকার কিন্তু ধীরে ধীরে প্রতিষ্ঠিত হচ্ছে, নারীদের সমান অধিকারের যে বিষয়টি বলে। তো নারীদের মধ্যে যারা আসলে শারীরিকভাবে প্রতিবন্ধী, তারা কিন্তু আরো অনেক বেশি অবহেলার শিকার এবং অনেক বেশি দমন নিপীড়ন, সামাজিক নির্যাতনের শিকার। তাদেরকে সমানভাবে এগিয়ে নিয়ে আসা এবং তাদের মধ্যে যে দক্ষতা আছে, যে প্রতিভা আছে, সেটার সমান বিকাশ ঘটানোর জন্য আপনারা যারা নারী উদ্যোক্তা আছেন, তারা কি কোনো বিশেষ ধরনের চিন্তা ভাবনা করছেন কিনা, কোনো উদ্যোগ নিয়েছেন কিনা? না, আমাদের চিন্তা ভাবনাও আছে, উদ্যোগও নিয়েছি। যেটা বললাম যে আমি ইয়র্ক ইউনিভার্সিটির সাথে এটা নিয়ে কাজ করছি, আর এখানে আহসানুল্লাহ যে মিশনে আছে ওখানেও গিয়েছিলাম। তো আমার কাছে যেটা সবসময় মনে হয় যে আসলে নীতিমালা অনেক আছে, কিন্তু নীতিমালাগুলি বাস্তবায়ন করার জন্য কিন্তু সবাইকে একসাথে কাজ করতে হবে। এবং যেখানে নারীদের ব্যাপার আসে, নারীদের একটি সক্ষম নারী কিন্তু অনেক রকম জটিলতার মধ্যে তাকে যেতে হয়, আর সামাজিকভাবে অনেক আমাদের নিজস্ব আইন আছে, তো সেগুলিও আমরা কিন্তু সমান অধিকার আমরা পাই না। সেখানে একজন সুস্থ বা একটা প্রতিবন্ধী নারী বুঝাই যে তার কষ্টটা অনেক বেশি। সেখানে দুটো জায়গায় আছে, একটা হচ্ছে যে আমাদের মতন আরও যারা সংগঠন আছে তাদেরকেও এখন একটা আমার মনে হয় পরিকল্পনা করা উচিত যে আসলে জরিপ হয়েছে আপনি বলেছেন, কিন্তু এখনো কিন্তু সংখ্যাটা আসে নাই। এই সংখ্যাটা যদি আসে তাহলে কিন্তু এই সংখ্যার মধ্যে কতজন পুরুষ কতজন নারী এবং তাদের যদি এজ গ্রুপটাও পাওয়া যায়, তাহলে সেই বয়সটাকে নিয়ে আমরা যদি দেখা যায় যে হ্যাঁ অনেক নারীরা আছে যারা 15 থেকে 25-এর মধ্যে বা 15 থেকে 35-এর মধ্যে, বা তাদেরকে নিয়ে কিন্তু আমাদের কাজ করার অনেক স্কোপ আছে। এবং নারীদের প্রতিবন্ধীদের কিন্তু একটা বড় সুবিধা, যেটা বিদেশের অনেক ব্যাংকে কিন্তু এটা জরিপে দেখা গেছে, যে একটা প্রতিবন্ধী কিন্তু তার প্রতিবন্ধকতাটা সবচেয়ে বেশি কি, তার মোবিলিটি। এবং একটা অফিস কিন্তু কি চায়, যে তার কর্মচারীরা তার জায়গায় বসে যত বেশি কাজ করবে তার প্রোডাক্টিভিটি তত বেশি বাড়বে। মানে ম্যানেজমেন্ট কিন্তু এটাই সবসময় চায় যে হ্যাঁ তোমার ডেস্কে থাকো, তোমার কাজ করো, ফোকাস হও। তো এই জিনিসটা কিন্তু একটা প্রতিবন্ধী মানুষ কিন্তু অনেক বেশি করতে পারে, কারণ তার তো মোবিলিটিটা কম, তার মুভমেন্টটা সাথে এক জায়গায় বসে। তো সেখানে কিন্তু কিছু কিছু টাইপ অফ কাজ আছে যেখানে বসে থেকে ফোকাস হয়ে কাজটা করাটা বেশি প্রয়োজন। সেই রকম কোন কাজগুলি তাদের জন্য তারা বেশি ভালো করতে পারবে, সেইগুলিকে চিহ্নিত করে আমরা যদি সেই সব জায়গাগুলিতে তাদের দক্ষতা বৃদ্ধি করাই এবং দক্ষতা বৃদ্ধি করে সেই জায়গাগুলিতে আমরা যদি তাদের কর্মসংস্থান করে দিই, এবং যেখানে আমি সেখানে উদ্যোক্তার কথাও বলছি, যে উদ্যোক্তা সব ধরনের উদ্যোগেই কিন্তু আবার সফলতা হবে না। কিছু কিছু ব্যবসা বাণিজ্য আছে যে সে বসে থেকে ঘরে বসেও করতে পারবে, তার হয়তো পা নাই, সে অনলাইনে সে কাজ করলো। তো অনেক রকমের, কিন্তু এই জিনিসটা কারা করবে? তো সেখানে আমার কাছে যেটা মনে হয়, আমরা যেরকম নারী উদ্যোক্তাদের করেছিলাম ওমেন্স ন্যাশনাল বিজনেস এজেন্ডা, নারী উদ্যোক্তাদের জাতীয় এজেন্ডা কি, এবং সেটার উপরে কিন্তু আমরা বর্তমান পলিসি কি আছে এবং কি হওয়া উচিত সেটার উপরে কিন্তু আমরা কাজ করেছি। এবং আজকে দেখুন যে বাংলাদেশে 100 কোটি টাকার যে বাজেটে এসেছে, এটা কিন্তু পুরোপুরি ওমেন চেম্বার এটা নিয়ে কাজ করেছে, 6 বছর কাজ করেছি আমরা, করে কিন্তু এসে আবার কিন্তু সেটার সফলতা এবং সে সুফলও আমরা দেখতে পাচ্ছি। তো সেখানে আপনাদের নেটওয়ার্কের আমার মনে হয় যে এই মুহূর্তে যে আসলে এই প্রতিবন্ধীদের আগামী 5 বছর একটা কৌশল সবসময় কিন্তু এই আপনার চিহ্নিত করা উচিত, আগামী 5 বছর আমি প্রতিবন্ধীদের কি বয়স আছে এবং কোন জায়গায় তারা আছে, কোন জেলাগুলি আছে, কোন শহরে আছে, এবং তাদেরকে কি কি কাজে সম্পৃক্ত করা যায়, এবং সেটার জন্য কি নীতিমালা হওয়া দরকার, এবং নীতিমালা বাস্তবায়ন কারা কারা করতে পারে। সরকার করতে পারে, আমি করতে পারি, উনি করতে পারে, আপনি করতে পারেন, কারা কারা করতে পারে, এবং তাদের মাধ্যমে আমার কিন্তু পরামর্শ করতে হবে, এবং তখনই কিন্তু আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। আজকে দেখুন নারী উদ্যোক্তার, আমি যদি একটা নেই, নারী উদ্যোক্তা তো একটা সক্ষম একটা গোষ্ঠী, আর 12-14 বছর আগে কিন্তু তাদেরকে নিয়ে কয়জন কথা বলেছে, কিন্তু ওমেন চেম্বার যখন এটা নিয়ে সৃষ্টি হলো আমরা কথা বলেছি, আজকে কিন্তু নারী উদ্যোক্তা একটা সেগমেন্ট হিসেবে বারবার কথা বলতে বলতে চলে এসেছে। ঠিক সেভাবে কিন্তু তারাও চলে আসবে। আমাদের কথা বলতে হবে, এবং কথাটা কিন্তু জাস্ট কথা বলার জন্য না, আপনাকে কিন্তু রোড ম্যাপ সৃষ্টি করতে হবে।
আমাদের তার পথ রাস্তাটা যদি আমরা না এখন চিহ্নিত করি তাহলে কোন পথ দিয়ে যাবে? এই পথ রাস্তাটা চিহ্নিত করার জন্য কিন্তু মিডিয়ার একটা বড় ভূমিকা আছে, কারণ আপনারা বের করবেন পথ রাস্তা এবং আপনাদের এটার ব্যাপারে জনসচেতনতা করতে হবে এবং আমাদের মতো সবাইকে সম্পৃক্ত করতে হবে। যত বাস্কেটে ভরবে এই প্রতিবন্ধীদের পক্ষে তত কিন্তু কার্যকরী হবে। আর এখানে তো সবচেয়ে বড় হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ সরকার এটার ব্যাপারে যে আন্তরিকতা বা যে প্রচেষ্টা করছে, এই সুযোগটা কিন্তু আপনাদের এখন নিতে হবে এবং আমি মনে করি এখনই এটা একেবারে সঠিক সময় যে আমরা এটা নিয়ে কথা বলছি। আরো একটি বিরতি নিয়ে আমরা আবারও আলোচনায় ফিরছি। দেখছেন আশার বাংলাদেশ, ফিরছি একটি বিরতির পর। স্বাগত আরেকবার, দেখছেন আশার বাংলাদেশ। প্রথমে চলে যাব জনাব একে আজাদের কাছে। আমরা ব্যবসায়ী নেতাদের উদ্যোগের কথা বলছিলাম, কিবরিয়া ভাইরা কাজ করছেন এবং আরো অনেককেই দেখছি বেসরকারিভাবে তারা কাজ করার চেষ্টা করে যাচ্ছেন। সরকারের উদ্যোগের দিকে যদি আমরা একটু আসি, আমরা বিভিন্ন ধরনের আইন দেখছি এবং ব্রেইল পদ্ধতি বিভিন্ন জায়গায় চালু করা হচ্ছে। আমরা দেখছি ঢাকা ইউনিভার্সিটি তারা পরীক্ষা দিচ্ছেন, কিন্তু সরকারি চাকরির ক্ষেত্রে যেই সব ধরনের সুযোগ সৃষ্টির কথা বলা হয়, আমরা দেখছি যে বিসিএস পরীক্ষার ক্ষেত্রে ব্রেইল পদ্ধতি সব জায়গায় অনুসরণ করা হচ্ছে না, বা সরকারি অন্যান্য যে চাকরিগুলো আছে, বিশেষ করে ফার্স্ট ক্লাস যে চাকরিগুলো, সেগুলোতে দেখা যাচ্ছে দক্ষতা থাকা সত্ত্বেও একজন হয়তো ইউনিভার্সিটি থেকে পাশ করেছে, হয়তো ডাক্তার হয়েছে, হয়তো ইঞ্জিনিয়ার হয়েছে, কিন্তু সেই ধরনের কর্মসংস্থানের সুযোগ কিন্তু সরকারিভাবে তারা পাচ্ছেন না, সরকারিভাবে জনগণের কাছে তারা সেবা পৌঁছে দিতে পারছেন না। এটি আসলে কি দেখুন, উদ্যোগটা নেওয়া উচিত কিনা? প্রতিবন্ধীদের আজকে যেমন আমাদের গোলাম কিবরিয়া, উনি শুধু ব্লাইন্ডদেরকে নিয়ে কাজ করেন, এই অনেকে আবার আছে সব কিছু নিয়েই কাজ করেন। তো বিভিন্ন ইনস্টিটিউশন এখানে আছে, বিভিন্ন ভলান্টিয়ার অর্গানাইজেশন আছে, কিন্তু এদের একটা কোঅর্ডিনেশন থাকা দরকার। আর যেহেতু আমাদের জন্য আরেকটা আশার আলো, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মেয়ে এইটা অটিজম নিয়ে উনি কাজ করছেন আন্তর্জাতিক ক্ষেত্রে এবং দেশের ক্ষেত্রেও। যদি আমরা সকলে মিলে, আমি বললাম যে আপনারা যারা এর মধ্যে সম্পৃক্ত আছেন, আপনারা একটা কোঅর্ডিনেশন কমিটি করে বড় ধরনের একটা সেমিনার করেন তাকে নিয়ে, বা আন্তর্জাতিক আরও তাদের সাথে যারা সংশ্লিষ্ট আছে, তাহলে হবে কি, দেশের ভিতর একটা উপরের থেকে একটা জিনিস চাপিয়ে দিলে যত ইজি হয়, নিচের থেকে উপরে যেতে কিন্তু অনেক কষ্ট হয়। তো আমাদের মনে, আমি শুরুতে যেগুলো বলেছিলাম যে কর্মসংস্থান ইজ ভেরি ইম্পর্টেন্ট। একটা লোককে আপনি দাঁড় করিয়ে দিলেন, কিন্তু আপনি একটা ইনস্টিটিউশন 200 লোকের ব্যবস্থা করেছেন, কিন্তু যদি গভর্নমেন্ট ইচ্ছা করে সে কিন্তু 2 লক্ষ লোকের কর্মসংস্থান করতে পারে, কারণ সে বিজিএমইকে ইনস্ট্রাকশন দিবে, বিকিএমইকে ইনস্ট্রাকশন যে তোমার এতগুলো লোকে কর্মসংস্থান করে আমাদেরকে জানাও। কারণ গভর্নমেন্ট ইজ প্রোভাইডিং বিজিএমএ, বিকিএমএ লট অফ ইনসেন্টিভ, ক্যাশ ইনসেন্টিভ, লট অফ ব্যাংকস, 29 প্রাইভেট ব্যাংক আছে, সরকারি ব্যাংক আছে 4টা। তো এই যে ব্যাংকগুলো আছে, ইন্স্যুরেন্স কোম্পানি আছে প্রায় 30টার মতো। এক্ষেত্রে সরকার কি কোনো ধরনের প্রণোদনা প্যাকেজ বা এই ধরনের কোনো প্রণোদনা প্যাকেজ দরকার নেই। সরকার বলবে মানবিক দৃষ্টিকোণকে সবাইকে ডেকে নিয়ে তোমরা এগুলো রিহ্যাবিলিটেট করো, ইয়ারলি কতগুলো লোকের তোমরা করো। এটা অবশ্যই মানুষ যখন আইন আকারে করবে বা নির্দেশ আকারে করবে, ইট ইজ গোয়িং টু হ্যাপেন। ব্যবসায়ী প্রতিষ্ঠান, মানে একটা অর্গানাইজেশনে 30,000 40,000 লোক কাজ করে, এখানে কি 10টা লোক কাজ করতে পারে না? অবশ্যই তাদেরকে ব্যবস্থা করতে, আমরা নিজেরই ট্রেনিংয়ের ব্যবস্থা করতে পারি। কিন্তু এখন হচ্ছে কি, মনোয়ার সাহেব বললে, গোলাম কিবরিয়া সাহেব বললে তো এটা ততখানি ইফেক্টিভ হবে না যদি গভর্নমেন্ট বলে। কালকে যদি মাননীয় প্রধানমন্ত্রী বলে ডেকে, যদি অর্থমন্ত্রী সাহেব ডেকে বলে, যদি বাণিজ্য মন্ত্রী সাহেব ডেকে বলে যে ভাই এটা আপনারা করেন, আমিও করব, চলেন আমার গ্রামেও 5টা লোকের আমি কর্মসংস্থান করবো, এইরকমভাবেই কিন্তু করতে হবে জিনিসগুলো। আর ওভারনাইট এটা হবে না। আপনারা আজকে যেমন একটা টকশোর মাধ্যমে আমাদেরকে সচেতন করলেন, আমি কিন্তু আজকে যখন অ্যাপ্রোচ করছি, সারা বাংলাদেশের মানুষ আমাদেরকে দেখছে, 10টা লোক হয়তো কালকে আমাদেরকে অ্যাপ্রোচ করবে। কালকে আমাকে অনেকে আপনি ডাকবেন যে আমাদের একটা সেমিনার আছে, আপনি আসেন, 2টা কথা বলেন, আমাদের একটা ইনস্টিটিউশন চলছে না, আমাদের কিছু সাহায্য করেন। এইভাবেই তো হবে। আর এইগুলো করার জন্য যেহেতু আপনারা ফুল টাইম এই অর্গানাইজেশন চালাচ্ছেন, আপনাদেরকে দায়িত্বটা বেশি নিতে হবে। আমরা অবশ্যই সময় দেব, কিন্তু একদিনে হয়তো হবে না, আর হতাশ হলে হবে না। এইসব কাজে তো আপনি দেখেছেন অনেক অভিজ্ঞতা আছে, ওভারনাইট এগুলো হয় না। তবে আপনি অনেক দূর এগিয়েছেন, আরও যারা প্রতিদ্বন্দ্বীরা কাজ করে তারা